ছাত্র দলের মেয়েরা বা ইউনিভার্সিটির মেয়েরা পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনে যৌন কাজ করে। সেই রিপোর্টটা আমাকে করতে হবে। মেয়েরা স্ট্রাগল করে পড়াশোনা করতে আসে, কে কি ব্যক্তিগতভাবে করলো সেটা আমার পত্রিকার খোরাক হতে হবে কেন? বলছে আপনি পারছেন না তা বলেন। আইসে সাংবাদিক, আপনি কোন পত্রিকায় কাজ করেন? মানে এটা পুলিশের চেয়ে তো আরো ভয়াবহভাবে আমাকে প্রশ্ন করছে। কেন? কারণ আমাদের সাংবাদিকদের ভূমিকাটাকে প্রশ্ন করছে। আমাদের সাংবাদিকরা যে ক্যাপাবল না আমি মনে করি না। ওনারা তথ্য ঠিকই সংগ্রহ করে নিয়ে যান, ওনারা কষ্ট করেন, কিন্তু সেটা টেবিলে গিয়ে আটকে থাকে। যে ফটোগ্রাফাররা ছবি তোলেন জীবন বাজি রেখে, তারাও সঠিক ছবিগুলোই নিয়ে যান, কিন্তু সেগুলো এডিটিং টেবিলে পড়ে সেটা মারা যায়। আমি এখন ফটোগ্রাফার, কিন্তু জীবনে যখন পড়াশোনা শেষ করে শুরু করেছিলাম আমি ভেবেছিলাম আঁকিয়ে হব, বাবা মা দিল না। যখন একটু স্বাধীন হলাম তখন ভাবলাম যে আমি সাংবাদিক হব। আমাদের জীবনের যৌবনে আমরা আকৃষ্ট হই ফিল্ম স্টারদের নিয়ে, বা কেউ গান শোনার কারো অভ্যেস থাকলে সে তার প্রিয় গায়ক বা গায়িকাকে নিয়ে স্বপ্ন দেখে। আর আমি সাংবাদিক দেখলে আমার মাথাতে কেমন কেমন করতো, আকৃষ্ট বোধ করতাম। আমরা সেরকম সাংবাদিকদের নামও শুনেছি, যেমন মোনাজাত উদ্দিন, যারা অনুসন্ধানী সাংবাদিকতা করতেন, যেমন মিনার মাহমুদ। এখানে আশরাফ কাসার বসে আছেন, তার দেখার সৌভাগ্য হয়েছিল, কাজের সৌভাগ্য হয়েছিল মিনার মাহমুদের দ্বারা। সাংবাদিক শব্দটা শুনলে আসলে আপনাদের মনে কি আসে? এবারের গণ অভ্যুত্থানে যখন 18 তারিখের প্রথম প্রহর থেকে আমি রাস্তায় ছিলাম, আমি কোনো ভাস্ট পড়া ছিলাম না, যেহেতু কোনো এজেন্সির হয়ে কাজ করি না, ফ্রিল্যান্স কাজ করি। আমি আন্দোলনে গিয়েছিলাম, আন্দোলনের এক শরিক হতে, একটা সংখ্যা বাড়াতে। এবং আমার মোবাইলে ফটোগ্রাফি অনেক টাফ, আপনি যখন ছবি তুলতে যাবেন আপনার তখন কম্পোজিশন, আলো এগুলো দেখতে হয়। আর মোবাইলটা দিয়ে যখন আপনি ভিডিও করেন ডকুমেন্টেশনটা খুব সহজে হয়ে যায়। আমাকে প্রথমেই সেদিন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এক ধরনের এলিট পুলিশরা সেদিন গিয়েছিল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে একজন নারীও ছিল। মাত্র আন্দোলনের আবহাওয়াটা তৈরি হচ্ছে, ওরা তাদের ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছে। ওই সময় একদল পুলিশ আসলো, একটা দল তাদেরকে যারা শুরু করলো কেন তারা লং মার্চ করবে। আর নারী পুলিশকে আমার কাছে পাঠিয়েছেন, তার বলার ভঙ্গিটা ছিল এরকম যে আমি পুলিশ, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? আমি তো প্রথমেই বুঝে নিয়েছিলাম, কারণ তখনও তো জানতাম না যে 5th আগস্ট বলে কিছু হবে। তার আগের দিন রাতে ঢাকা ইউনিভার্সিটিতে যে বিকেলবেলা থেকে যে লঙ্কা কাণ্ড হলো, সেটা নিয়ে আমি ফেসবুকে লিখেছিলাম, এটা খুব ভাইরালও হয়েছিল। কি করে ছাত্রলীগের সন্ত্রাসের মুখে আমি পড়েছিলাম সেদিন, নিজের চোখে দেখেছিলাম। সভাপতি যখন পুলিশ এলো আমি একটু সতর্ক হলাম ভিতরে। আমি বললাম যে কেন, আমি কি করেছি? তো বললো যে না, আমরা তো পুলিশ, কথা তো বলতেই পারি না। তো আমি বললাম যে পারেন, আমি একজন জনগণ, রাস্তায় দাঁড়িয়ে আছে, কারণটা কি সেটা তো বলতে হবে। আপনার নাম কি? আমি ইচ্ছে করে বলছি মাওয়া। বলছি জি। আমি বলছি মাওয়া। আমি ইচ্ছে করে জান্নাতুল মাওয়া বলছি না, কারণ আমাদেরকে লোকজন তো একটু চেনে। কারণ ততক্ষণে ছাত্ররা আমাদের দিকে তাকাচ্ছে যে কি হচ্ছে। আমি কোনোভাবেই চাইছিলাম না আমি কোনো বিষয় নিয়ে তর্ক করব, প্রোটেস্ট করব, যে কারণে তাদের আন্দোলনটা কিছুটা হলেও বিঘ্নিত বা অব্যাহত হয়। তো ওই সময় বলছেন যে আপনি কোথায় পড়েন? আমি মনে মনে একটু খুশি হয়েছি পরে আর কি, বাসায় ফিরে, যে আমাকে এখন স্টুডেন্ট ভাবে, পড়াশোনার যদিও কোনো বয়স নাই। তো আমি বললাম যে পাঠশালা। তো বলছে যে পাঠশালা কি? আপনি কিন্তু কোনো কিছুর উত্তর সঠিকভাবে দিচ্ছেন না। তা আমি বললাম আপনি আমাকে কেন প্রশ্ন করছেন আমি বুঝতে পারছি না। আপনার যদি আমাকে ধরে নিয়ে যেতে হয় প্লিজ ধরে নিয়ে যান, কিন্তু এইখানে ছেলেমেয়েরা দাঁড়িয়েছে, আপনি এখানে কেন ডিস্টার্ব করছেন? তখন বললো যে না, পাঠশালা কি বুঝিনি। আমি বলছি আপনার অফিসারদের জিজ্ঞেস করুন। তো তারা আমাকে নজরবন্দি করে রেখেছে, আমিও প্রস্তুত, কোনো একটা সময় আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারে। আপনার কি ফেসবুক পেজ আছে? এখন আমার তো আলাদা করে জান্নাতুল মা ফটোগ্রাফির নামে কোনো পেজ নাই। আমি বললাম যে না, বলে আপনি সঠিক তথ্য দিচ্ছেন না। এটাগুলো পুলিশ পরিস্থিতি বোঝাতে। খানিক পরে যখন এই মোবাইলটা নিয়ে ছাত্রদের সাথে আমি শরিক হয়ে গেলাম, তখন জনগণ আমাকে প্রশ্ন করছে আইসে সাংবাদিক, আপনি কোন পত্রিকায় কাজ করেন? এটা পুলিশের চাইতে আরো ভয়াবহভাবে আমাকে প্রশ্ন করছে। কেন? কারণ আমাদের সাংবাদিকদের ভূমিকাটাকে প্রশ্ন করছে। এবং আমাকে একটা সময় ম্যানেজ করতে হয়েছে অনেককে,
যে আমি ফ্রিল্যান্স কাজ করি, আমি আপনাদেরই লোক। যেটা বলছিলাম, সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়, খুন এবং হত্যা হচ্ছে, এটা যুগে যুগে ছিল, কিন্তু পরিমাণটা এমন ছিল না। আমি যেই দশকের সময়গুলো থেকে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেই সময়ে সামরিক শাসন ছিল। বিচিন্তায় মংলা বন্দর নিয়ে একটা রিপোর্ট করার জন্য মিনার মাহমুদকে হোসেন মোহাম্মদ এরশাদ নিজে এসেছিল জিজ্ঞেস করতেন, এবং নিয়ে গেছে হেলিকপ্টারে, কোথায় দুর্নীতি হয়েছে দেখেন। তো স্বভাবতই যখন একজন প্রেসিডেন্ট যাবে তখন তো, বা প্রধানমন্ত্রী যাবে, তখন তো ওখানে যা যা হবে সব গুটিয়ে নিবে। গিয়ে কিছুই পায়নি। শেষে মিনার মাহমুদ তার ক্যামেরায় তোলা কিছু ছবি দেখিয়ে বুঝালো, এইটুকু। কিংবা শফিক রহমান যখন একটা রিপোর্ট করেন, হোসেন মোহাম্মদ এরশাদ যেটা করেছিলেন, তার ইলেকট্রিক এবং পানির লাইনটা কেটে দিয়েছেন। যখন কৃষ্ণকে নিয়ে অম্লান দেওয়ার একটা রিপোর্ট করে, তখন তার ফাঁসির দাবি চেয়েছিলেন। পার্বত্য চট্টগ্রামে রিপোর্ট করা নিয়ে সাংবাদিক সামাদ ভাইকে জেলে যেতে হয়েছিল। এরকম বিষয়গুলো। কিন্তু আমরা গত 15 বছরে কি দেখেছি? কিছুক্ষণ আগে ফারুক ওয়াসিফ ভাইয়ের একটা রিপোর্ট নিয়ে কথা বলছিলাম, সেখানে আমি দেখেছি 2021 সালে 23 জন সাংবাদিক খুন হয়েছেন এবং আহত হয়েছেন 652-এরও বেশি। তো এই গত 3 বছরে যদি যোগ দেই, 50-এর কাছাকাছি হয়তো খুন। আমি সঠিক তথ্যটা দিতে পারিনি, এবং আহতর সংখ্যা আরও অনেক বেশি। আজকে আমার এখানে আসার একটাই কারণ, সেই কারণটা হলো আমরা যে সময়টা অতিবাহিত করেছি গত কয়েক বছরে, এবং আমাদের আজকের এজেন্ডার মধ্যে হলো যে যেসব সাংবাদিক খুন হয়েছে বা আহত হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা চলছে, তাদের পক্ষে আসলে আমাদের এজেন্সিগুলো দাঁড়ানো উচিত, সংবাদ মাধ্যমগুলো দাঁড়ানো উচিত। কিন্তু দাঁড়াচ্ছে কি? আমার গত কয়েকদিন ধরে এখানে এসে কথা বলতে হবে বলে আমি একটা জিনিস ভেবেছি, সেটা হলো যে এই যে খুন, যারা মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করতে চাইছে, শাসক শ্রেণী নিঃসন্দেহে। আমাদের পত্রিকাগুলো একটা সময় ছিল মধ্যবিত্ত শ্রেণীর জায়গা থেকেও, কিন্তু আস্তে আস্তে কর্পোরেট সেক্টর এবং ব্যবসায়ীদের আন্ডারে চলে যায় পত্রিকাগুলো। এবং এই অনুসন্ধানী সাংবাদিকতার সময় যখন যাদেরকে গ্রেপ্তার করে কিছু আইন দিয়ে, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার ক্রাইম আইন দিয়ে যাদেরকে গ্রেপ্তার করে বা গুম করে বা খুন করে, সেগুলোর পিছনে কারণটা কি? একটা হলো তাদের সমস্ত জালিয়াতি দুর্নীতির তথ্য ফাঁস হবে, আরেকটা হলো ভয় দেখানো। এই ভয় দেখানোর সংস্কৃতিতে আমরা যদি গত জুলাই আগস্ট ধরি, আর কোনো কিছু যদি বাদ দিই, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, এক্সেপশনাল 2-1টা পত্রিকা আছে যারা সঠিক তথ্য দেবার চেষ্টা করেছে, যারা ক্ষমতাকে প্রশ্ন করার চেষ্টা করেছে। আর বাদবাকি যারা, আপনারা যদি ইলেকট্রনিক মিডিয়া দেখেন, আপনারা কি আসলে গণ অভ্যুত্থানের চিত্রগুলো দেখতে পেতেন কি? আমরা পাইনি সেভাবে। আমরা কাদের দ্বারস্থ হয়েছি? সিটিজেন জার্নালিস্টদের দ্বারস্থ হয়েছে। আমাদের যখন ইন্টারনেট অফ ছিল, 4 দিন পর যে বিভীষিকাময় জিনিস আমরা দেখেছিলাম, সেটা কারা করেছিল? আম জনতার তোলা ছবিগুলো আমরা দেখেছি। তাহলে আমাদের সাংবাদিকরা যে ক্যাপাবল না, আমি মনে করি না। ওনারা তথ্য ঠিকই সংগ্রহ করে নিয়ে যান, ওনারা কষ্ট করেন, কিন্তু সেটা টেবিলে গিয়ে আটকে থাকে। যে ফটোগ্রাফাররা ছবি তোলেন জীবন বাজি রেখে, তারাও সঠিক ছবিগুলোই নিয়ে যান, কিন্তু সেগুলো এডিটিং টেবিলে পড়ে সেটা মারা যায়। আমি কথা বেশি বাড়াবো না। আমার কাছে শুধু মনে হয়েছিল যে আসলে সমাধান কি? একটা রেজিমের পর আরেকটা রেজিম আসবে। অপূর্বদা খুব সুন্দর করে বলে গেছেন, এখনই সময়। আমি তাই বিশ্বাস করি। আমাদের দেশের এক সময়ে একজন সিনিয়র সাংবাদিক, উনি একটা গল্প বলছিলেন। উনি বলছিলেন যে আমি পত্রিকাগুলোতে লিখি, এখন আমার পরিচয়টা কি? আমার তো একটা ডেজিগনেশন লাগবে। আমাকে যখন জিজ্ঞেস করে যে আপনাকে কি কলামিস্ট লিখবো, উনি বলে যে না। তো বলে যে তাহলে কি লিখবো? উনি কিন্তু সাংবাদিক, উনি সাংবাদিক শব্দটা ব্যবহার করতে চান না, কারণ উনি মনে করেন এটা এখন অপমানজনক। আমি ক্ষমা চেয়ে নিয়েই বলছি, আমারও অনেক আইডল সাংবাদিক আছে। তো বলছে এর চাইতে মনে কবি দেওয়া ভালো, সাংবাদিক দেওয়ার চাইতে। তো তিনি বলছিলেন যে দেখেন,
এই গত রিজিমে আমরা সাংবাদিকতা করতে গিয়ে পত্রিকা অফিস কি কাটবে, আমি নিজেই আমার লেখা কাটেছি, এডিট করেছি, কি বলা যাবে কি বলা যাবে না। তারপর একটা সময় বাংলাদেশ নিয়ে লেখাই বন্ধ করলাম। আমি লেখা শুরু করলাম সাউথ এশিয়ার রাজনীতি নিয়ে। তাহলে এই যখন আমার আদর্শিক একজন লেখক, গবেষক বা সাংবাদিকের অবস্থা, তাহলে সেখানে এই ইয়াং জেনারেশনের যেসব সাংবাদিকরা কাজ করছেন তাদের অবস্থাটা কি হতে পারে পত্রিকায়। আমার কাছে একটা সময় মনে হয়েছে যে আমাদের সাংবাদিকরা সবাই ছাপ দিয়েছে, সে হেমিলনের বাসিওয়ালার ইঁদুর যে যেমন করে টেনে নিয়ে গিয়েছে, ঠিক সেই রকম একটা কথা মনে পড়েছে। এটা সম্ভবত আশরাফ কায়সার কোনো একটা বক্তৃতা বলেছিল যে সাংবাদিকতা আজকের কোন জায়গায় চলে গেছে, যাকে নিয়ে যে আমার সাবজেক্ট যাকে নিয়ে আমি অনুসন্ধানী রিপোর্টটা করব, সেই তো আমার পত্রিকার মালিক। এখন এটা ঠিক যে একটা পত্রিকাই পারে তার সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এবং জীবন মালের নিরাপত্তা দিতে, কিন্তু ওনারা নিজেরাই তো মাথাটা দিয়ে বসে আছেন। এবং সেই হাউসগুলোতে কেমন করে তাহলে ভোকাল হবে তার সাংবাদিকরা। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করছি। আমার সাংবাদিক আর হলো না। আমি জীবনে একটা জায়গায় আগ্রহ দেখিয়েছিলাম যে আমি সাংবাদিক হব, বাকি সব জায়গায় হেড হান্টিং প্রসেসে আমি কাজ করেছি। আমি কাজ করতে গেলাম বাংলাদেশের একটা পত্রিকায়, নাম বলছি না। প্রথম কয়েকদিন আমি অমর একুশে বিট করলাম। আমার নিউজ এডিটর ছিল মানে ভীষণ ঝাঁঝালো একজন নিউজ এডিটর, ছেলে মেয়ে কোনো কিছুকে সে কেয়ার করে না, তার কাজ চাই। সেও খুব হ্যাপি, কিন্তু আমি হ্যাপি না, কারণ আমি ইনভেস্টিগেটিভ রিপোর্ট করব। আমি সম্পাদকের সাথে দেখা করলাম যে আমি এই ধরনের কাজ করতে চাই। সম্পাদক আমাকে একটা দারুণ কাজ দিলেন, যে এত দারুণ যে আমি 4 দিন বসে থাকলাম যে এই কাজটা আমি কিভাবে করব, আসলে আমি চাকরিটা করব কিনা, সাংবাদিকতা করব কিনা। উনি আমাকে প্রপোজাল দিয়েছিলেন যে আমরা তখন ঢাকা ইউনিভার্সিটিকে প্রায় বলতাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে তখন বিএনপির আমল ছিল। ছাত্র দলের মেয়েরা বা ইউনিভার্সিটির মেয়েরা পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনে যৌন কাজ করে। সেই রিপোর্টটা আমাকে করতে হবে। 4 দিন পর আমাকে রুমে আবার ডাকলো। আমি মাথা নিচু করেছিলাম। আমি আমাকে এই রিপোর্টটা কেন করতে হবে? মেয়েরা স্ট্রাগল করে পড়াশোনা করতে আসে, কে কী ব্যক্তিগতভাবে করলো সেটা আমার পত্রিকার খোরাক হতে হবে কেন? বলছে আপনি পারছেন না তা বলেন। আমি ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হল, শামসুন্নাহর হলে এমনি হাঁটাহাঁটি করলাম। বিএনপির ছাত্র দলের কিছু নেতা নেত্রীর এমনি নাম নিয়ে এসে আমি একটা রেজিগনেশন চিঠি লিখলাম। তারপর আমি ওনাকে ওই এমনি নামগুলো দিয়ে আমি চলে গেলাম, কিচ্ছু না বলে, উনি জানতেন না। তো আমার আসলে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক হওয়া হলো না। আমি বেছে নিয়েছি ফ্রিল্যান্স, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতা। আমার একটা লাইন কালকে আমার খুব ভালো লাগছিল। আমি ওই যে কারণে আজকে এখানে এসেছি, কারণ এখানে যাদের আসার কথা ছিল মেয়ে ফটোগ্রাফার হিসেবে, ফটোগ্রাফার না জার্নালিস্ট হিসেবে, তাদের কেউ জেলে, কেউ অস্বস্তি বোধ করছে, মানে শেষে আমাদেরকে আসতে হলো। ফারুক আসিফের একটা দুর্দান্ত রিপোর্ট ছিল, সেটা হলো সাংবাদিক হত্যা নির্যাতন কি স্বাভাবিক হয়ে উঠল। এর নিচে কি উনি অদ্ভুত একটা কথা বলেছেন, রক্তের দাগ শুকিয়ে যাবে, কবরে ঘাস গজাবে, মানুষও সাংবাদিকতা পেশার দায়িত্ব পালন করতে করতে নিহত মানুষদের ভুলে যাবে। যদি সংবাদপত্রের কাগজগুলো সাদাই থাকতো, টেলিভিশনের পর্দা দিনরাত ঝিরঝির করতো, আর অনলাইন পোর্টালগুলোতে লেখা থাকতো 404 সিস্টেম এরর, তাহলে হয়তো সাংবাদিকতার জরুরত মালুম হতো অনেকের। সাংবাদিক হত্যা নির্যাতনের তখন এতটা স্বাভাবিক মনে হতো না, কিন্তু প্রতিকূল পরিবেশে সে উপায়ও নেই গণমাধ্যমের। একদল সাংবাদিক তবু পেশাগত পবিত্রতা মাথায় নিয়ে পবিত্র প্রাণীর মতো অপঘাতের ঝুঁকি নিয়ে কাজ করে যান। পরাজয় জেনেও যিনি লড়াই করে যান তাকেই বলে সংসপ্তক। বাংলাদেশের সাংবাদিকতা এখন সংসপ্তক পর্ব চলছে। আমার আশার কারণ একটাই, এবং আমি অসম্ভব অনুপ্রাণিত হয়ে যাচ্ছি এতগুলো চমৎকার উজ্জ্বল মুখ দেখে, যে যারা আসলে আগামী দিনের সংসপ্তক হবে
কারণ সাংবাদিকতা অন্যান্য পেশার মতো না। সাংবাদিকতা একটা দায়িত্ববোধ, সাংবাদিকতা একটা ব্রতচারী পেশা। এটা আসলে মুনাফারও অর্জনের কোনো গল্প না। আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।